আম্মু আমাকে কেমন লাগে। ফারিস যখন নতুন কোনো জামা পরে তখন আমার কাছে এসে আগে প্রশ্নটা করে যে আমাকে কেমন লাগে। আমি যখন ওকে বলি তোমাকে অনেক সুন্দর লাগছে, অনেক হ্যান্ডসাম লাগছে, সে গিয়ে তার নানা নানু, তার বাবা যে বাসা থাকে তাকে গিয়ে আবার সেই একই প্রশ্ন করে এবং সবার কাছ থেকে তার অ্যাপ্রুভাল পেতে ভালো লাগে। আমাদের কার না ভালো লাগে, কিন্তু আমি ফারিসকে এখন আর এই অ্যান্সারটা দেই না যে তোমাকে অনেক সুন্দর লাগছে, অনেক হ্যান্ডসাম লাগছে। কেন? কারণ আমি চাই না যে ফারিস এই ধারণা বা এই চিন্তা নিয়ে বড় হোক যে আমি সুন্দর কিনা সেটার অ্যাপ্রুভাল আমাকে আরেকজনের কাছ থেকে নিতে হবে, বা আরেকজন সুন্দর বললে, আরেকজন অ্যাপ্রুভ করলে তার মানে হচ্ছে আমাকে আসলে দেখতে সুন্দর লাগছে। আমার নিজেকে সুন্দর ভাবার জন্য বা বিশ্বাস করার জন্য আমাকে কারো কমপ্লিমেন্টের উপর ডিপেন্ড করতে হচ্ছে। তো এখন প্রশ্ন হলো, তাহলে আমি পরিবর্তে কি বলি? পরিবর্তে আমি বলি, তোমার কেমন লাগছে নিজেকে? আয়নার সামনে দাঁড়িয়ে দেখো তো। বা তোমার জামাটা ভালো লাগছে? যদি বলে যে হ্যাঁ আমাকে ভালো লাগছে, বা আয়নার সামনে দাঁড়িয়ে যদি বলে যে আমাকে অনেক সুন্দর লাগছে, আমি তখন সেটাকে এমফেসাইজ করার জন্য বলি যে হ্যাঁ তাই তো, তোমাকে তো আসলেই সুন্দর লাগছে। বাট তার আগে আমি মেক শিওর করি যে ও নিজেকে সুন্দর বলছে, ওর নিজের কাছে নিজেকে ভালো লাগছে। এবং এটা শুধু গেট আপের ক্ষেত্রে না, ও যখন কোনো কাজ করে ও যেন আমার গুড জব, ভেরি গুড, আই এম ভেরি প্রাউড অফ ইউ এই ধরনের কমপ্লিমেন্টের জন্য ওয়েট না করে। ও যখন কোনো কাজ সাকসেসফুলি করতে পারে, যেমন লেগো দিয়ে হয়তো একটা লম্বা টাওয়ার বানিয়েছে, বা নিজে নিজে তার জুতা পরেছে, নিজে নিজে নাস্তা বানিয়েছে, সেটার জন্য আমি ওকে কমপ্লিমেন্ট না দিয়ে চেষ্টা করি ওকে এইভাবে বলার, বাহ তুমি নিজে নিজে করতে পেরেছো, তোমার কেমন লাগছে কাজটা করে, ভালো লাগছে। তাতে কি হয়, ও যে কষ্ট করে কোনো কিছু একটা বানিয়েছে, সেটার পেছনে যে একটা এফোর্ট দিয়েছে সেটা সে রেকগনাইজ করতে পারছে, নিজের পরিশ্রমকে দাম দিতে শিখছে। আরেকজনের অ্যাপ্রুভালের জন্য বা আরেকজনের কাছ থেকে কমপ্লিমেন্ট পাওয়ার জন্য কোনো কিছু করার যে ক্ষুধা, এটা কি করে আমাদেরকে পরনির্ভরশীল করে ফেলে। যার কারণে সোশ্যাল মিডিয়াতে এখন দেখা যায় মানুষজন উদ্ভট সব কাজকর্ম করে বেড়াচ্ছে শুধুমাত্র ভিউজের জন্য, ফলোয়ার্সের জন্য। নিজের জন্য, নিজেকে ভালো রাখতে, নিজের খুশির জন্য আমরা কয়জন কাজ করি? তো এই ছোট্ট একটা কমপ্লিমেন্টের পরিবর্তন, যেখানে আমি কমপ্লিমেন্টটাকে আমি কেন্দ্রিক না করে ওর কমপ্লিমেন্ট ওর কেন্দ্রিক করে রাখার চেষ্টা করছি, এই চেঞ্জটাতেই কিন্তু ওর ভিতরে আত্মবিশ্বাস জন্মাচ্ছে। ভবিষ্যতে যখন ও আর 10 জন মানুষের সাথে মিশবে, স্কুল, কলেজ, বিভিন্ন জায়গায়, তখন সবাই ওর পছন্দকে অ্যাপ্রিসিয়েট করবে না। কেউ ওর লুক নিয়ে কমেন্ট করবে, কেউ ওর গেট আপ নিয়ে কমেন্ট করবে। তাছাড়া আমি এমন একটা সোসাইটিতে আমার ছেলেকে বড় করছি যেখানে কারোর সাথে দেখা হলে সে প্রথমে আপনার লুক নিয়ে কমেন্ট করবে। তোমার চোখের নিচে ডার্ক সার্কেল পড়ে গেছে, তোমার চুল তো পেকে গেছে, তোমার রং আগের থেকে কালো হয়ে গেছে, তুমি মোটা হয়ে গেছো, তোমাকে এই ড্রেসটাতে মানাচ্ছে না, তোমার বাচ্চা তো বেশি বাড়ে নাই, মনে হয় আর বেশি লম্বা হবে না। তো এই কথাগুলোকে আমাদের কালচারে সামাজিকতা বললেও এই মানুষগুলো আসলে প্রপারলি কমিউনিকেট করতে জানে না, হেলদি কমিউনিকেশন জানে না বলে তারা স্মল টক হিসেবে জাস্ট বলার জন্য এই ধরনের কথাবার্তা বলে। তারা কোনো কিছু মিন করে না বা ভেবে চিন্তে এই ধরনের কমেন্ট পাস করে না বেশিরভাগ সময়। কিন্তু যাকে উদ্দেশ্য করে কমেন্টটা পাস করা হচ্ছে তার ভিতর কিন্তু নিজের অজান্তে একটা খারাপ লাগা কাজ করে, এবং এই খারাপ লাগাটা আমাদের সেলফ কনফিডেন্স, সেলফ এস্টিমকে ধীরে ধীরে নষ্ট করে দেয়। আমার গোল হচ্ছে আমার ছেলেকে ছোটবেলা থেকে আমি এটা শিখিয়ে বড় করব যে কে কি তোমাকে বলল, কে তোমাকে নিয়ে কোন নেগেটিভ কমেন্ট করলো, এটা নিয়ে মন খারাপ না করে তুমি নিজের চয়েস নিয়ে যেন স্যাটিসফাইড থাকতে পারো। আমাদের মন খারাপ কখন হয়? যখন আমরা আমাদের ভালো অনুভূতির জন্য, ভালো লাগার জন্য অন্য কারোর উপরে ডিপেন্ডেন্ট হয়ে যাই। যদি সেই ডিপেন্ডেন্সিটা আমরা নিজের কন্ট্রোলে রাখতে পারি, যে আমি যে পোশাকটা পরেছি সেটা আমার ভালো লাগছে, আমি যে গানটা শুনছি সেটা আমার পছন্দের গান, আমার বাসার ডেকোরেশন আমার পছন্দের, কে ভালো বললো কে খারাপ বললো এটা আমার কাছে ম্যাটার করে না, তাহলে কিন্তু মানুষের কথায় আমরা সহজে কষ্ট পাবো না, সহজে ভেঙে পড়বো না, আমাদের আত্মবিশ্বাস আমাদেরকে প্রোটেক্ট করবে। অনেককে আমি এই ধরনের কথা বলতে শুনি যে জেন্টল প্যারেন্টিং করলে বাচ্চা বেশি নরম হয়ে যায়, শিশু নেগেটিভ কমেন্ট হ্যান্ডেল করতে পারে না, সহজেই কষ্ট পায়। অথচ জেন্টল বা কনসিয়াস প্যারেন্টিংই কিন্তু আপনাকে শেখাচ্ছে যে কিভাবে নেগেটিভ কমেন্ট হ্যান্ডেল করতে হয়। কেউ যখন আপনাকে বুলি করছে, সেই বুলিটাকে গায়ে না মেখে বা ঝগড়া না বাঁধিয়ে আপনি কিভাবে সেটাকে ইগনোর করতে পারেন। সো দ্যাটস দ্য প্যারেন্টিং গোল, যে আপনার সন্তান মানুষের হার্টফুল কমেন্ট গায়ে মাখলো না, এফেক্টেডই হলো না। আমার এই পেজটা যখন আমি প্রথম খুলি 1 বছরের কিছু বেশি সময় আগে, প্রায় 1 বছর ধরে আমার পেজে 2-4টা লাইক, খুব সামান্য ভিউজ, কালে ভদ্রে কমেন্ট আসতো, এবং সেটাতে আমি মোটেই বদার্ড হতাম না। আমি আমার মতো কন্টেন্ট কিন্তু বানিয়ে গেছি, কারণ আমার উদ্দেশ্য ফলোয়ার কামানো বা ভিউজ কামানো ছিল না। আমার উদ্দেশ্য ছিল নাম্বার 1, আমি যে প্যারেন্টিং ট্রিক্সগুলো, টিপসগুলো শিখছি, কোর্স করছি, সেইগুলো আমি একটু সহজভাবে আমার পেজে শেয়ার করছি ভিডিও কন্টেন্ট আকারে বা লেখালেখি করছি। তখন আমার নিজে সেগুলো রিভিশন হয়ে যাচ্ছে, আমার মাথার ভেতরে জিনিসগুলো ভালো করে গেঁথে যাচ্ছে, তার মানে আমি নিজের স্বার্থে বানাচ্ছিলাম। নাম্বার 2 হচ্ছে, আমার টার্গেট ছিল যে বাংলাদেশের মতন মার প্রধান একটা দেশে, মার প্রধান বলছি কারণ মায়ের উপর ওষুধ নেই, এটা আমাদের প্যারেন্টিং এর একটা ট্যাগ লাইন হয়ে গেছে। তো মার প্রধান একটা দেশে
যদি একজনকেও আমি মাইন্ড বদলাতে পারি যে শিশুকে মারধর করা ঠিক না, তাহলে এই মারামারি বন্ধ করার ট্রেডিশন কোথাও না কোথাও থেকে শুরু হবে। কাউকে না কাউকে তো শুরু করতে হতো। তো ওটাও আমার নিজের স্বার্থেই আসলে, কারণ আমার সন্তানকে যখন আমি এই সমাজেই ছাড়বো, এই সমাজেই ওকে বড় করব, তখন ও দেখবে যে ও মার খাচ্ছে না, কিন্তু ওর বন্ধুরা ঠিকই মার খেয়ে বড় হচ্ছে বা ভায়োলেন্সের শিকার হচ্ছে, সেটা ওর মেন্টাল হেলথের উপর একটা প্রভাব ফেলবে। তো আমি আমার স্বার্থে এই পেজটা চালাচ্ছিলাম এবং আমার ভালো লাগা কাজ করছিল বলেই আমি কন্টেন্ট বানাচ্ছিলাম। এই গত জুলাই মাস থেকে আমার পেজের ফলোয়ার বাড়া শুরু হলো। হুট করে আমার একটা কন্টেন্ট অনেক ভাইরাল হয়ে গেল এবং তারপরে এখন আমার 1 লাখের উপরে ফলোয়ার। আই এম ভেরি গ্রেটফুল ফর দ্যাট। মজার ব্যাপার হচ্ছে এর থেকে আরো বেশি ফলোয়ার হওয়ার পসিবিলিটি ছিল। আমি এমন এমন কথা, এমন এমন লেখা মাঝে মাঝে পাবলিশ করি যেগুলো অনেকের স্বার্থে আঘাত লাগার মতন। আমি যখন নারী অধিকার নিয়ে কথা বলি তখন অনেক গালিগালাজ খাই এবং এই ধরনের কথাবার্তা বলতে গিয়ে বিপুল সংখ্যক মানুষ আমাকে আনফলো করেছে। শুধু আনফলোই করেনি, আমার পেজের রিচ কমিয়ে দেওয়ারও চেষ্টা চালানো হয়েছে। এন্ড গেস হোয়াট, আমাকে থামাতে পারেনি। আমি তারপরও সেগুলো নিয়ে লিখে যাচ্ছি, লিখে যাব। সবাইকে খুশি করার জন্য, সবাইকে প্লিজ করার জন্য আমি কন্টেন্ট বানাতে পারতাম, কিন্তু আমি সেটা করব না। আমার কাছে যেটা উচিত মনে হয় সেটা আমি করে যাই, করে যাব। এবং কখনো যদি আমার পেজ উধাও হয়ে যায়, আমি তারপরও প্রথম থেকে আবার শুরু করার কনফিডেন্স রাখি। এই কনফিডেন্স কিন্তু আমার ভেতরে একদিনে আসে নাই। এই 30 ঊর্ধ্ব বয়সে এখনো আমি এই কনফিডেন্স নিয়ে কিন্তু স্ট্রাগল করি। এখনো মানুষের নেগেটিভ কমেন্ট আমাকে এফেক্ট করে এবং তারপর আমাকে সেলফ রেগুলেট করতে হয়। তো আমি চাই না আমার সন্তানকে স্ট্রাগল করে থেরাপি নিয়ে, মেন্টাল হেলথ নিয়ে, কাউন্সেলিং নিয়ে তারপর নিজেকে গড়তে হোক। আমি চাই ছোটবেলা থেকে ওর ভেতরে আমি এই আত্মবিশ্বাসের বীজটা বুনে দেব, যাতে আমি ওর সাথে না থাকলেও আমার শিক্ষা ওর ভেতর অশিক্ষার বিরুদ্ধে ঢাল হয়ে থাকে।